সকালবেলা আইপিএস রীনা কুমারী ছদ্মবেশে কোনো নিরাপত্তারক্ষী বা কোনো আড়ম্বর ছাড়াই বাজারে যাচ্ছিলেন। তিনি নিজের চোখে দেখতে চেয়েছিলেন যে সাধারণ মানুষের সাথে সিস্টেম কিভাবে কাজ করে। ঘুরতে ঘুরতে তার নজর পড়ল একটি ফুচকার ঠেলায়, যেটি শম্ভু কাকা নামের একজন মধ্যবয়সী লোকের ছিল। তিনি দ্রুত ফুচকা ভরে ভরে গ্রাহকদের দিচ্ছিলেন। মুখে ঘাম ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত তৃপ্তি ছিল। রীনা ঠেলাটির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, কাকা, এক প্লেট ফুচকা লাগাও। শম্ভু কাকা হেসে বললেন, হ্যাঁ ম্যাডাম, বলুন, ঝাল নাকি মিষ্টি খাবেন? রীনার চোখে দুষ্টুমি ঝালসে উঠল। একদম ঝাল বানাবেন, এমন যেন মজা এসে যায়। শম্ভু কাকা হাসলেন, বাস ম্যাডাম, এখনই দেখুন। তিনি একটি ফুচকা তুলে নিলেন, তাতে মিহি করে কাটা পেঁয়াজ আর আলুর মশলা ভরলেন এবং তারপর সেটি পুদিনা ও তেঁতুল মেশানো মশলাদার পানিতে ডুবিয়ে রীনার দিকে বাড়িয়ে দিলেন। রীনা যেই ফুচকাটি মুখে দিলেন, তখনই হঠাৎ চারপাশের হাসাহাসির শব্দ থেমে গেল। রীনা ঘুরে দেখলেন যে দুটি বুলেট বাইকে ৩ জন পুলিশ এবং তাদের সাথে একজন দাপুটে ইন্সপেক্টর দিলীপ রানা সওয়ার ছিলেন। তাদের বাইক ঠিক ঠেলাটির সামনে এসে থামল। ইন্সপেক্টর দিলীপ রানা গোফে তা দিতে দিতে বাইক থেকে নামলেন এবং শম্ভু কাকাকে ভেঙচি কেটে কঠোর স্বরে বললেন, এই শম্ভু কাকা, তোর ঠেলা আজ আবার এখানে লেগেছে। কতবার বলেছি যে রাস্তায় ব্যবসা করবি না, কিন্তু তুই তো শুধরানোর নামই নিচ্ছিস না। শম্ভু কাকার প্রফুল্ল মুখটি পলকের মধ্যে ম্লান হয়ে গেল। তিনি ভয় পেয়ে 2 হাত জোর করে নিলেন। গরিব মানুষ, বাচ্চাদের পালতে হয়, একটু পাশেই লাগিয়েছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না। ইন্সপেক্টর দিলীপ রানা জোরে হেসে উঠলেন, অসুবিধা হচ্ছে না? তুই আমাদের শেখাবি যে অসুবিধা হচ্ছে কিনা? আর এই সপ্তাহের হিস্সা কোথায়? মনে হচ্ছে ব্যবসা খুব ভালো চলছে, তাই মাথা খারাপ হয়ে গেছে। শম্ভু কাকা হাত জোর করে বললেন, না সাহেব, এমন কথা নয়, এখনও ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। সন্ধ্যা পর্যন্ত যা হবে আমি আপনার হিস্সা থানায় পৌঁছে দেব সাহেব। ইন্সপেক্টর দিলীপের চোখ রাগে লাল হয়ে গেল এবং বললেন, সন্ধ্যা পর্যন্ত? আমাদের বোকা মনে করেছিস নাকি? তুই আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাবি? শম্ভু কাকা ভয়ে ভয়ে বললেন, না সাহেব, আমার সেই মানে ছিল না। শম্ভু কাকা আর কিছু বলার আগেই একজন কনস্টেবল এগিয়ে এসে ঠেলায় রাখা জলের জগটি তুলে রাস্তায় ফেলে দিল। মশলাদার জল রাস্তায় ছড়িয়ে পড়ল। আর এর পরে কেউ কিছু বোঝার আগেই ইন্সপেক্টর দিলীপ রানা তার ভারী লাথি শম্ভুর ঠেলায় মারলেন, যার ফলে পুরো ঠেলাটি উল্টে গেল। সেদ্ধ আলু, কাটা পেঁয়াজ, মটর, মিষ্টি চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল। শত শত ফুচকা মাটিতে পড়ে নোংরা জলে ভিজে গেল। শম্ভু কাকার সারা দিনের পরিশ্রম, তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, সব সেই নোংরা রাস্তায় ছড়িয়ে পড়েছিল। শম্ভু কাকা মাটিতে বসে তার ছড়িয়ে পড়া ফুচকাগুলির দিকে দেখছিলেন এবং তার চোখ থেকে জল পড়ছিল। এই সব দেখে আইপিএস রীনার রক্ত গরম হয়ে উঠল। একজন আইপিএস হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে তিনি এক কদম এগিয়ে গেলেন এবং তার কণ্ঠস্বর যতটা সম্ভব কঠোর করে বললেন, এটা কেমন নিয়ম? একজন গরিবের রুজি রোজগারে এভাবে লাথি মারতে আপনার লজ্জা করছে না? রীনার আওয়াজ শুনে ইন্সপেক্টর দিলীপ রানা এবং তার সঙ্গীরা চমকে তার দিকে ফিরলেন। দিলীপ রানা রীনাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং ভাবতে লাগলেন যে একটা সাধারণ স্যুট করা মহিলা তাকে আইন শেখানোর সাহস দেখাচ্ছে। দিলীপ রানা হাসতে হাসতে বললেন, ওহো, তাহলে দেখুন তো আজ সমাজসেবা করতে কে এসেছে। আরে ম্যাডাম, আপনি কে? এর আত্মীয় হন? যান, নিজের কাজ করুন, এখানে বেশি নেতাগিরি দেখাবেন না। কনস্টেবল অর্জুন সিংহ হেসে বললেন, মনে হচ্ছে ম্যাডাম এই শহরে নতুন এসেছেন, ইনি জানেন না ইন্সপেক্টর দিলীপ রানা সাহেব কে। রীনা গভীর শ্বাস নিলেন এবং বললেন, আমি যে কেউ হই, কিন্তু এই দেশের নাগরিক। আমি জিজ্ঞেস করছি, কোন আইন আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি কারো পরিশ্রম এভাবে নষ্ট করবেন? এটা গরিবদের ওপর জুলুম ছাড়া আর কি? এই কথা শুনে দিলীপ রানার মাথা গরম হয়ে গেল। তিনি ভিড়ের সামনে চেঁচিয়ে উঠলেন, দাঁড়া, তোকে এখনই আইন শেখাচ্ছি। পরের মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই তিনি রীনার গালে সজোরে একটি চড় মারলেন। আওয়াজটা এত জোরে ছিল যে মনে হল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। রীনার গালে 5 আঙুলে লাল দাগ ফুটে উঠল। ভিড় হতবাক হয়ে গেল। কারো বিশ্বাস হল না যে একজন পুলিশ প্রকাশ্যে বাজারে একজন মহিলার ওপর হাত তুলেছে। শম্ভু কাকা তো যেন গভীর শোকে চলে গিয়েছিলেন, কিন্তু পুলিশদের তাতে কোনো ফারাক পড়ল না। তারা জোরে জোরে হাসতে লাগল। খুব ভালো, বড় আইন শেখাতে এসেছিল। ইন্সপেক্টর দিলীপ রানা নিজের হাতের তালু ঝেড়ে বললেন, এখন বুঝলি পুলিশের সাথে তর্ক করার ফল কি হয়? রীনা নিজের গাল সহলিয়ে নিলেন।
ব্যথার চেয়েও বেশি তিনি অপমানিত বোধ করছিলেন, কিন্তু তার ভেতরের রাগ এখন আগুনে পরিণত হয়েছে। তখনই একজন সিপাহী তার কবজি ধরে ফেলল। সাহেব, নিয়ে যাব ওকে থানায়? রানা গর্জন করে উঠলেন, হ্যাঁ, নিয়ে চল, সেখানেই ওর সমস্ত দেমাগ বের করে দেব। ভিড় তখনও চুপ ছিল। ইন্সপেক্টরের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস কারও ছিল না। প্রতিটি চোখে পুলিশের ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রিনার মনে হল এখন পরিস্থিতি গুরুতর। মনে হল নিজের আসল পরিচয় জানিয়ে দেন, শুধু একটি ফোন করতে হবে, আর এই 4 জন তার পায়ের কাছে থাকবে। কিন্তু তারপর তিনি ভাবলেন, যদি আমি এখন বলে দিই যে আমি আইপিএস, তবে এরা ভয়ে আমার পিছনে ঘুরবে। কিন্তু সেই সাধারণ মহিলার কি হবে, যার কাছে আইপিএসের তকমা নেই? তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এখনই আমার পরিচয় জানাব না। আমাকে দেখতে হবে যে এই সিস্টেম একজন সাধারণ নিরুপায় মহিলার সাথে কতটা নীচতা পর্যন্ত যেতে পারে। তিনি চুপ রইলেন। পুলিশরা তাকে ধাক্কা দিয়ে গাড়িতে বসালো এবং গাড়ি থানার দিকে চলতে শুরু করল। রিনা চুপচাপ বসে রইলেন, মুখ শান্ত, কিন্তু চোখে ছিল ঝড়। রাস্তা জুড়ে পুলিশরা অশ্লীল মজা করতে লাগল। আরে, এই মহিলা তো খুব তেজ দেখালো, মনে হচ্ছে কোনো বড় ঘরের মেয়ে। আরে না রে, বড় ঘরের হলে ভিখারির মতো ফুচকা খেত নাকি? নিশ্চয়ই কারোর সাথে পালিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, থানায় চলতে দে, সব অহংকার বের করে দেব। রিনা সব শুনলেন, কিন্তু একটি শব্দও বললেন না। প্রতিটি মুখ, প্রতিটি নাম তিনি নিজের মনে গেঁথে নিচ্ছিলেন। থানায় পৌঁছানোর সাথে সাথেই তাকে প্রায় টেনে নামানো হলো। ইন্সপেক্টর রানা চেঁচিয়ে উঠলেন, ঢুকিয়ে দে ওকে লকআপে। একজন মহিলা কনস্টেবল তাকে ধরে মহিলাদের লকআপে ঠেলে দিল এবং বাইরে থেকে লোহার দরজা বন্ধ করে দিল। লকআপের ভেতরের পরিবেশ কোনো নরক থেকে কম ছিল না। দম বন্ধ করা ঘর, কোণে নোংরা, দুর্গন্ধযুক্ত কম্বল, কোণে ফেলে রাখা। সেখানে আরও 2 জন মহিলা আগে থেকেই ছিলেন। একজনের নাম লক্ষ্মী, অন্যজন 20 বছরের রাধা। লক্ষ্মী ভীতস্বরে জিজ্ঞেস করলেন, বোন, তোকে কেন ধরেছে? রিনা হালকা হাসির সাথে বললেন, আমি শুধু একজন গরিবকে সাহায্য করার ভুল করে ফেলেছি। লক্ষ্মী দীর্ঘশ্বাস নিলেন, গরিব? এই দেশে গরিবদের কোনো জায়গা নেই বোন, আইন শুধু ধনীদের জন্য। যদি তোর কাছে টাকা না থাকে বা পরিচয় না থাকে, তবে এরা তোকে খুব কষ্ট দেবে। অন্য মেয়েটি, যার নাম রাধা, কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমি শুধু আমার পছন্দের ছেলেকে বিয়ে করার কথা ভেবেছিলাম। আমার বাড়ির লোকেরাই আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এরা সকাল থেকে আমাকে পেটাচ্ছে, বলছে যে কবুল করতে আমি চুরি করেছি। রিনার মন কেঁপে উঠল। এটাই ছিল মাটির বাস্তবতা, সেই সিস্টেম যার তিনি নিজেই একজন কর্মকর্তা। কিছুক্ষণ পর ইন্সপেক্টর দিলীপ রানা পান চিবোতে চিবোতে লকআপের কাছে এলেন। তিনি শিক দিয়ে উঁকি মেরে বললেন, আর সমাজ সংস্কারক ম্যাডামজি, কেমন লাগলো আমাদের সরকারি অতিথিশালা? রিনা চোখে চোখ রেখে বললেন, ইন্সপেক্টর, তুমি ভালো করনি, তুমি তোমার পোশাকের অপমান করেছ। রানা হাসলেন এবং থুথু ফেলে বললেন, পোশাকের পাঠ আমাকে শেখাস না, চুপচাপ এই কাগজে সই করে দে। এতে লেখা আছে যে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস এবং নেশা করে হাঙ্গামা করেছিস। রিনা বললেন, আমি কোনো মিথ্যা কাগজে সই করব না, আমি কোনো ভুল করিনি। রানা গর্জন করলেন, করবি না? তাহলে ঠিক আছে, এখানেই মশা কামড়াবে, তখন বুদ্ধি ঠিক হবে। অথবা অন্য উপায়ও আছে আমাদের কাছে, বল, রাজি? রিনা বুঝতে পারলেন যে তার ইঙ্গিত কোথায়। তিনি বললেন, নিজের সীমার মধ্যে থাকুন ইন্সপেক্টর, আমি সই করব না। দিলীপ রানা গর্জন করলেন, ঠিক আছে অর্জুন, ওকে ভেতরে নিয়ে যা এবং বোঝাও যে পুলিশের কথা না মানার ফল কি হয়। 2 জন সিপাহী ভেতরে এলো, চল বাইরে বের হ। রিনা বললেন, আমি নির্দোষ। একজন সিপাহী তার চুর ধরে টানল, সাহেব ডাকছেন। রিনা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, ছাড়ো আমাকে, এটা ভুল। সিপাহী হেসে উঠল, বড় এসেছে বিচার দেবী, এখানে আমাদের আইন চলে। তারা রিনাকে টেনে হিঁচড়ে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ফেলে দিল। তিনি পড়ে গেলেন, স্যুটের আঁচল খুলে গেল। ইন্সপেক্টর দিলীপ রানা হাতে কাঠের ডান্ডা নিয়ে ভেতরে এলেন। এবার বল, সই করবি নাকি এই ডান্ডা তোর সব সমাজসেবা বের করে দেবে? রিনা চোখে রাগ ভরে বললেন, মারো আমাকে, কিন্তু মনে রেখো, প্রতিটি আঘাতের হিসাব দিতে হবে তোমাকে। রানা হাসলেন, কে নেবে আমাদের থেকে হিসাব, তুই? দিলীপ রিনাকে আবার লকআপে ফেলে দেওয়া হলো, কিন্তু এখন তার সংকল্প আরও দৃঢ় হয়েছিল। মাঝরাতে তাকে 2টি বাসি রুটি এবং জলীয় ডাল দেওয়া হলো। দুর্গন্ধযুক্ত কম্বল, মশার আক্রমণ এবং মহিলাদের কান্নার শব্দ, তিনি ঘুমাতে পারলেন না। তিনি ভাবতে থাকলেন, এই রাতটা আমার জন্য একটা শিক্ষা, এটা আমার কাজের আসল পরীক্ষা। সকালের আলো যখন জানালা দিয়ে এলো,
তখন রিনার গালে থাপ্পড়ের নীলচে দাগ স্পষ্ট ছিল। তখনই ইন্সপেক্টর দিলীপ রানা আবার এলেন। তিনি বললেন, এই, আজ তোর ভাগ্য ভালো, চল, তোর জামিন হয়ে গেছে। রিনা চমকে উঠলেন, আমার জামিন কে করাল? রানা হাসলেন, কোনো সাংবাদিক হবে, কাল রাতের তামাশা কেউ তাকে বলে দিয়েছে। তোর মতো লোকদের বাঁচাতে কোনো না কোনো বোকা এসেই যায়, চল বের হয় এখান থেকে। রিনাকে লকআপ থেকে বাইরে আনা হলো। বাইরে পুলিশ স্টেশনের ওয়েটিং এরিয়াতে একটি অল্প বয়সী মেয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল। সে হয়তো কোনো লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার ছিল। তার নাম শেফালি। শেফালি হয়তো শম্ভু কাকা বা ভিড়ের মধ্যে কারো কাছ থেকে খবর পেয়েছিল। শেফালি রিনাকে দেখেই তার ক্যামেরা অন করে দিল। ম্যাডাম, আপনার উপর কি অভিযোগ আনা হয়েছে? শেফালি তার প্রশ্ন শেষ করার আগেই কনস্টেবল অর্জুন সিং তাকে ধাক্কা দিল। ক্যামেরা বন্ধ কর, চল ভাগ এখান থেকে, এটা পুলিশ স্টেশন, কোনো নিউজ রুম নয়। ইন্সপেক্টর দিলীপ রানাও বাইরে এলেন এবং বললেন, চল রে মহিলা, বের হয় এখান থেকে, জামিন তো পেয়ে গেছিস, এখন বেশি তামাশা করিস না। রিনা সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখ থানার এদিক ওদিক ঘুরছিল। একটু দূরেই সেই বৃদ্ধ মহিলাটি কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করছিলেন, সাহেব, আমার ছেলেকে ছেড়ে দাও, ও নির্দোষ। কিন্তু সেখানে বসে থাকা দারোগা তাকে ধমকাচ্ছিল, ভাগ এখান থেকে বুড়ি, না হলে তোকেও তোর নাতির সাথে ভেতরে ঢুকিয়ে দেব। এটা দেখে রিনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বাস, অনেক হয়েছে। ইন্সপেক্টর দিলীপ রানা রিনাকে ভ্যাংচি কেটে বললেন, দাঁড়িয়ে আছিস কেন, দূর হয় এখান থেকে। রিনা গভীর শ্বাস নিলেন। তিনি ধীরে ধীরে ইন্সপেক্টর দিলীপ রানার দিকে ঘুরলেন। তার কণ্ঠস্বর শীতল, শান্ত, কিন্তু ইস্পাতের মতো কঠোর ছিল। ইন্সপেক্টর দিলীপ রানা। যে ইন্সপেক্টর দিলীপ রানা তাকে দূর হ বলতে যাচ্ছিলেন, তিনি এক মুহূর্তের জন্য থেমে গেলেন। এই মহিলা আমার পুরো নাম জানল কি করে? রিনা তার দৃষ্টি কনস্টেবল অর্জুন সিংয়ের উপর নিবদ্ধ করলেন। কনস্টেবল অর্জুন সিং। তারপর তিনি বাকি দুই সিপাহীকে দেখলেন, কনস্টেবল মোড়ে এবং কনস্টেবল শিন্দে। এখন চারজনের মুখেই রক্তশূন্যতা। শেফালিও অবাক, এসব কি হচ্ছে? তখনই রিনা তার স্যুট থেকে একটি ছোট সাধারণ মোবাইল ফোন বের করলেন। এটা ছিল তার ব্যক্তিগত, অনানুষ্ঠানিক ফোন। পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের মনে হলো এই মহিলা হয়তো কাউকে ফোন করে ডাকছেন। ইন্সপেক্টর দিলীপ রানা চিৎকার করে উঠলেন, এই ফোনটা কেড়ে নেওয়ার কাছ থেকে। কনস্টেবল অর্জুন সিং যেই এগিয়ে যেতে শুরু করলেন, রিনা তার আঙুল তুলে তাকে থামিয়ে দিলেন। তার কণ্ঠে এখন সেই কর্তৃত্ব ছিল যা কোনো সাধারণ মহিলার মধ্যে থাকতে পারে না। নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো, কনস্টেবল অর্জুন সিং। অর্জুন সিংয়ের পা সেখানেই জমে গেল। রিনা একটি নম্বর ডায়াল করলেন। ফোন স্পিকারে ছিল। রিং বাজল। তিনি কমিশনারের অফিসে কল লাগাচ্ছিলেন। ইন্সপেক্টর দিলীপ রানা এবং অর্জুন সিংয়ের চোখ কপালে উঠল। রিনা শান্ত স্বরে বললেন, কমিশনার সাহেবকে কথা বলান, বলুন আইপিএস রিনা কুমারী লাইনে আছেন। রিসেপশনিস্টের কণ্ঠস্বর ঘাবড়ানো শোনা গেল, জি ম্যাডাম, 1 মিনিট। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনে একটি ভারী আওয়াজ এলো, রিনাজি, আপনি সব ঠিক আছেন? আপনি এই নম্বরে ফোন করেছেন? রিনার চোখ তখনও দিলীপ রানার দিকে নিবদ্ধ ছিল, যে ঘামে ভিজে কাঁপছিল। রিনা বললেন, না স্যার, সব ঠিক নেই। আমি এই মুহূর্তে কোথরুদ পুলিশ স্টেশনে আছি। আমি এখানকার অতিথি ছিলাম, সারা রাত আপনাদের লকআপে কাটিয়েছি। ফোনের অন্য প্রান্তে নীরবতা নেমে এলো। কমিশনার ভাবলেন তিনি ভুল শুনেছেন। কি, আপনি লকআপে ছিলেন? মজা করছেন ম্যাডাম আপনি? রিনা শীতল স্বরে বললেন, ইন্সপেক্টর দিলীপকে জিজ্ঞেস করে নিন স্যার, উনি কাল রাতে আমার উপর হাতও তুলেছিলেন। রীতিমতো হাতকড়া পরিয়ে আমাকে এখানে আনা হয়েছে। আমি চাইব যে আপনি এক্ষুনি আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম নিয়ে এখানে পৌঁছান। আর হ্যাঁ, এসএসপি সাহেবকেও সাথে নিয়ে আসবেন। এখানে সিস্টেমে কিছু বেশি নোংরামি জমেছে, সেটা পরিষ্কার করতে হবে। জি ম্যাডাম, আমি মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। কমিশনারের ঘাবড়ানো আওয়াজ এলো এবং ফোন কেটে গেল। এখন পুলিশ স্টেশনে মৃত্যুর মতো নীরবতা। ইন্সপেক্টর দিলীপ রানার মুখ সাদা হয়ে গেছে, তার হাত পা কাঁপছে। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাডাম, আপনি কে? রিনা কুমারী তার এলোমেলো চুল এক ঝটকায় ঠিক করলেন। 2 কদম এগিয়ে গিয়ে দিলীপ রানার চোখে চোখ রেখে বললেন, আমি রিনা কুমারী, এই জেলার আইপিএস অফিসার। এই দুটি শব্দ ছিল না, এটা ছিল দিলীপ রানা এবং তার সঙ্গীদের জন্য মৃত্যুদণ্ড। দিলীপ রানার হাত থেকে ডান্ডা খসে মাটিতে পড়ে গেল। কনস্টেবল অর্জুন সিং যেন পাথরের মূর্তি হয়ে গিয়েছিল। শেফালির ক্যামেরা তখনও অন ছিল। তার মাথা ঘুরে গিয়েছিল। জেলার আইপিএস অফিসার ছদ্মবেশে এলেন এবং পুলিশ তাকেই পিটিয়েছে। এটা ছিল শতাব্দীর সবচেয়ে বড় খবর। দিলীপ রানার জিভ জড়িয়ে যাচ্ছিল। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আমরা জানতাম না। সে হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল যে রিনা তার আওয়াজ দিয়ে তাকে থামিয়ে দিলেন।
দাঁড়িয়ে থাকো ইন্সপেক্টর। তার কণ্ঠে এমন দাপট ছিল যে দিলীপ রানা সেখানেই জমে গেলেন। ঠিক 5 মিনিট পর থানার বাইরে সাইরেনের আওয়াজের পুরো বহর প্রতিধ্বনিত হল। একটি দুটি নয়, প্রায় আধ ডজন গাড়ি জোরে ব্রেক কষে থামল। গাড়ি থেকে পুলিশের বড় বড় অফিসাররা নামলেন। সবার আগে খোদ এসপি সাহেব, তার পিছনে এসএসপি এবং আরও অনেক সিনিয়র অফিসার। তারা সবাই প্রায় দৌড়ে থানার ভেতরে এলেন। ভেতরের দৃশ্য দেখে সবাই বিস্মিত। জেলার আইপিএস অফিসার রীনা কুমারী একটি সাধারণ শাড়িতে দাঁড়িয়েছিলেন। তার গালে থাপ্পড়ের নীলচে দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। শাড়িতে ধুলো লেগেছিল, চুল এলোমেলো। এসপি সাহেব রীনা কুমারীকে দেখেই সজোরে স্যালিউট ঠুকলেন। ম্যাডাম, এ কি হয়েছে? তার পিছনে দাঁড়িয়ে থাকা এসএসপি এবং বাকি অফিসাররাও সঙ্গে সঙ্গে স্যালিউট করলেন। থানার স্টাফ, যারা এতক্ষণ তামাশা দেখছিল, ভয়ে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। যে ইন্সপেক্টর দিলীপ রানা কাল রাতে আইপিএসকে চড় মেলেছিল, সে এখন থরথর করে কাঁপছিল। রীনা এসপির দিকে তাকালেন এবং বললেন, কমিশনার সাহেব, কাল রাতে আমি নিজের চোখে দেখলাম যে আপনার পুলিশ সাধারণ জনগণের সাথে কেমন ব্যবহার করে। তিনি শম্ভু কাকার ঠেলাটির পুরো ঘটনাটি বললেন এবং বললেন, যখন আমি তাদের থামানোর চেষ্টা করলাম তখন আপনার এই সাহসী ইন্সপেক্টর আমার উপর হাত তুলল, শুধুমাত্র এই কারণে যে আমি একজন গরিবের পক্ষে আওয়াজ তুলেছিলাম। এসপির মুখ রাগে এবং লজ্জায় লাল হয়ে গেল। তিনি দিলীপ রানাকে ভেঙচি কেটে দেখলেন। দিলীপ রানা এখন মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছিল। সে 2 হাত জোর করে মিনতি করছিল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আমার বাচ্চাদের দোহাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। রীনার চোখ আগুন ছড়াচ্ছিল। সমস্যাটা তো এখানেই। তিনি জোরে গর্জন করলেন, তুমি আমাকে এই জন্য মারোনি যে আমি কোনো অপরাধ করেছিলাম। তুমি আমাকে মেরেছিলে কারণ আমি একজন সাধারণ মহিলাকে দেখাচ্ছিলাম। যদি আমি আইপিএসের পোশাকে থাকতাম, তাহলে কি তুমি কাল রাতে আমাকে সেই ঘরে পেটাতে? তুমি কি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে লকআপে বন্ধ করতে? বলো দিলীপ রানা। দিলীপের কাছে কোনো জবাব ছিল না। সে শুধু মাফ করে দিন ম্যাডাম জব করছিল। রীনা লকআপে বন্দি লক্ষ্মী এবং রাধার দিকে ইশারা করলেন। কমিশনার সাহেব, সেই মহিলাদের কি হবে? তাদের কি কোনো অধিকার নেই? এই পুরো থানা আপনার চোখের নিচে জুলুমের আড্ডা হয়ে উঠেছে। শেফালি এইসব রেকর্ড করছিল। এই পুরো নাটকটি লাইভ যাচ্ছিল। রীনা কঠোর স্বরে আদেশ দিলেন, কমিশনার সাহেব, ইন্সপেক্টর দিলীপ রানা, কনস্টেবল অর্জুন সিং এবং তাদের সাথে কাল রাতে ডিউটিতে থাকা 2 সিপাহীকে আমি তাৎক্ষণিক প্রভাব খাটিয়ে বরখাস্ত করার আদেশ দিচ্ছি। আর শুধু সাসপেনশন নয়, এদের সবার বিরুদ্ধে এফআইআর দায়ের হবে। আমার ওপর হাত তোলার জন্য, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, একজন মহিলাকে সারা রাত বেআইনিভাবে হেফাজতে রাখার এবং ভয় দেখানোর জন্য। আর হ্যাঁ, শম্ভু কাকার ঠেলাটির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও এদের বেতন থেকে করা হবে। দিলীপ রানা এখন মাটিতে গড়াগড়ি করে কাঁদতে লাগল। ম্যাডাম, আমি বরবাদ হয়ে যাব। আমার মা অসুস্থ, আমার স্ত্রীর কি হবে? রীনা শীতল স্বরে বললেন, যখন তুমি সেই গরিব শম্ভু কাকার ঠেলায় লাথি মেরেছিলে, তখন কি তোমার তার অসুস্থ মা বা ক্ষুধার্ত বাচ্চাদের কথা মনে এসেছিল? যখন তুমি আমার গালে চড় মেরেছিলে, তখন কি তোমার নিজের স্ত্রীর ইজ্জতের কথা মনে পড়েছিল? পুরো পুলিশ স্টেশনে গভীর নীরবতা নেমে এলো। আজ প্রথমবারের মতো আইন তার আসল ক্ষমতা দেখিয়েছিল। রীনা কুমারী এএসপিকে নির্দেশ দিলেন, সবার আগে লক্ষ্মী এবং রাধাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং তাদের ফাইল আমার অফিসে পাঠানো হোক। আমি নিজে দেখব যাতে তারা ন্যায় বিচার পায়। এরপর রীনা থানা থেকে বাইরে এলেন। বাইরে ততক্ষণে বহু মিডিয়ার গাড়ি এবং সাধারণ মানুষের বিশাল ভিড় জমে গিয়েছিল। শম্ভু কাকাও সেখানে দাঁড়িয়েছিলেন, চোখে জল নিয়ে। রীনা সরাসরি তার কাছে গেলেন। শম্ভু কাকা তাকে দেখেই হাত জোর করতে লাগলেন। রীনা তার হাত ধরে ফেললেন। শম্ভু কাকা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমারই সিস্টেমের লোকেরা আপনার রুজি রোজগার কেড়ে নিয়েছে। আমি কথা দিচ্ছি, আপনার ঠেলা আপনাকে ফেরত দেওয়া হবে এবং পুরো সম্মানের সাথে আপনাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অফিসিয়াল লাইসেন্সও দেওয়া হবে। আজ থেকে কেউ আপনার কাছ থেকে চাঁদা চাইবে না। শম্ভু কাকা কেঁদে ফেললেন, ম্যাডাম, আপনি তো দেবী, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। রীনা বললেন, আমি দেবী নই, শুধু নিজের কর্তব্য পালন করছি। তারপর তিনি মিডিয়ার দিকে ফিরলেন। শেফালি মাইক এগিয়ে ধরল। রীনা বললেন, আজ যা হলো তা লজ্জাজনক, কিন্তু এটা একটা শুরুও বটে। আমি এই শহরের প্রত্যেক নাগরিককে এই ভরসা দিতে চাই যে আইনের ওপরে কেউ নেই, না কোনো নেতা, না কোনো অফিসার, আর না আইনের রক্ষকরা। যদি পুলিশ জনগণের রক্ষক হয় তবে আমরা তাকে স্যালাম করব, কিন্তু যদি তারা ভক্ষক হয় তবে তাদের ক্ষমা করা হবে না।
আমি চাই যে এই থানার প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক এবং প্রতি সপ্তাহে তাদের ফুটেজ পরীক্ষা করা হোক। কমিশনার মাথা নিচু করে বললেন, জি ম্যাডাম। ইন্সপেক্টর দিলীপ রানা এবং তার সঙ্গীদের এখন হাতকড়া পরিয়ে পুলিশের জিপে বসানো হচ্ছিল। কাল পর্যন্ত যে পোশাক তাদের অহংকার ছিল, আজ সেই পোশাকই তাদের অপমানের কারণ হল। তাদের চাকরি, তাদের সম্মান সব এক রাতে শেষ হয়ে গেল। রীনা কুমারী তার সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি ক্লান্ত ছিলেন, তার গালে ব্যথা ছিল, কিন্তু মনে ছিল এক গভীর শান্তি। তিনি আজ শুধু একজন অফিসার হিসেবে নয়, বরং ইনসাফের কণ্ঠস্বর হয়ে সিস্টেমের নোংরামি পরিষ্কার করেছিলেন।